এএনএমজিএনএম 2024 ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং এর যে রেজাল্ট বেরোনোর কথা ছিল সেটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। তোমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরে যেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করছিলে বা ফর্ম ফিল আপ করেছিলে সেখানে দেখতে পাবে ভিউ রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর এএনএমজিএনএম কাউন্সিলিং 2024। যখনই আমরা এই অপশনটাতে ক্লিক করবো আমাদেরকে একটা নতুন পেজে নিয়ে আসবে যেখান থেকে তোমাদেরকে যথারীতি তোমার রোল নাম্বার আর যেটা পাসওয়ার্ডটা কাউন্সিলিং এর সময় দিয়েছিলাম আমি যেভাবে শিখিয়েছিলাম তো সেইভাবে পাসওয়ার্ডটা দেবে আর নিচে এই সিকিউরিটি পিনটা এখানে দিয়ে পরে যখনই আমরা সাইন ইন করবো আমরা হচ্ছে ওয়েবসাইটে লগ ইন করবো। তারপরে কিভাবে দেখতে পাবে সব কিছু আমি ডিটেলসে বলছি। আগে এটা একটা ক্যান্ডিডেট আমি লগ ইন করিনি, বাকি প্রসেসটা দেখাচ্ছি। ওখানে পাসওয়ার্ড আর যখন রোল নাম্বারটা দেবে তারপর তোমাদেরকে এখানে ওটিপি পাঠাতে বলবে, তুমি মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে পাঠাবে। মোবাইল নাম্বার আমি সিলেক্ট করলাম, এখানে সেন্ড ওটিপি করার সাথে সাথে তোমার যে মোবাইল নাম্বারটা তুমি দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটাতে ওটিপিটা চলে যাবে। তোমাকে এখানে ওটিপিটা যেইভাবে লেখা থাকবে সেই ওটিপিটাকে এখানে পুট করবে, তারপর লগ ইন করবে। আমি ওটিপিটা একটু পুট করি। দেখো লগ ইন করার সাথে সাথে আমরা ক্যান্ডিডেটের এই প্রোফাইলটাতে লগ ইন করে নিয়েছি যেখানে হচ্ছে 238টা চয়েস অ্যাভেলেবেল ছিল আর হচ্ছে তোমার ফিল্ড চয়েস রয়েছে তোমার 54টা, তো চয়েস লক করে দেওয়া হয়েছিল। যদি আমরা বাঁদিকে আসি দেখতে পাবে যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট নিউ করে এটা জলজল করছে, তো এইখানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সাথে সাথেই এইখানে দেখতে পাবে যে তিনটে জিনিসই ইনকমপ্লিট রয়েছে। একটা ভিউ অ্যালটমেন্ট রেজাল্টও ইনকমপ্লিট রয়েছে, সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্টও ইনকমপ্লিট রয়েছে আর প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটারটাও ইনকমপ্লিট রয়েছে। এই তিনটাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। সবচেয়ে প্রথমে যখন আমরা চলে আসবো সিট অ্যালটমেন্ট রেজাল্টে, এখানে যখন আমরা ক্লিক করবো আমাদের কোথায় অ্যালট হয়েছে সেটা আমাদেরকে দেখিয়ে দেবে। যেমন এই ক্যান্ডিডেটটার র্যাঙ্ক ছিল কত 1255 র্যাঙ্ক ছিল, ওপেন ক্যাটাগরিতে অ্যালট হয়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে অ্যালট হয়েছে। আর কোন অপশনটাতে অ্যালট হয়েছে 1 নাম্বার অপশনটাতে অ্যালট হয়েছে, মানে এই ক্যান্ডিডেটের ইচ্ছা ছিল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে যাওয়ার, র্যাঙ্ক কত হয়েছিল 1255, সেই কিন্তু সেই কলেজটাই পেয়েছে। তো যে 1 নাম্বার দিয়েছিল 1 নাম্বার কলেজটাই পেয়েছে, মানে একে ওই কলেজে গিয়ে পরে এরপর অ্যাডমিশন নিয়ে যেতে হবে। আমি সবাইকে বলবো যে কি করতে হবে না করতে হবে সব প্রসেসটাই বলবো। তো আপাতত এইটা হবে। এইখানটাতে এই অ্যালটমেন্ট ক্যাটাগরিটা তোমার ক্ষেত্রে যা ইচ্ছে হতে পারে, তোমার এখানে ওপেনও হতে পারে বা তোমার নিজের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিও হতে পারে, ঠিক আছে। ধরো তোমার ইডাব্লিউএস ক্যাটাগরি লেখা থাকলে, ওবিসি ক্যাটাগরি লেখা থাকলে, এটার অর্থ হচ্ছে যে তুমি কোন ক্যাটাগরি দিয়ে পরে পেয়েছো সেটা ডিপেন্ড করে। আমি যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, সাপোজ ধরো এখানে একটা ক্যান্ডিডেটের রয়েছে, তোমার এই ক্যান্ডিডেটটা যেমন ইডাব্লিউএস ক্যাটাগরি দিয়ে পরে অ্যালট হয়েছে। দেখো এখানে এই ক্যান্ডিডেটের ইডাব্লিউএস ক্যাটাগরি দিয়ে পরে অ্যালট হয়েছে। এইটা ইডাব্লিউএস না থেকে পরে ওপেনও হতে পারতো, মানে তুমি ধরো একটা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তুমি ওপেন দিয়ে পরেও অ্যালটমেন্ট পেতে পারো। যেই সিটটা তোমার জন্য খালি থাকবে সেই সিটে তুমি অ্যালটমেন্ট হবে। যেমন এই ক্যাটাগরি মানে এই স্টুডেন্টটা যে স্টুডেন্টের আজকে বাঁকুড়া সম্মেলনীতে চান্স পেয়েছে এ কিন্তু ওপেন ক্যাটাগরি স্টুডেন্ট নয়, এ হচ্ছে একজন ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট, তবুও তার অ্যালটমেন্টে কিছু হয়েছে ওপেন ক্যাটাগরিতে। এটা যা ইচ্ছাতে অ্যালটমেন্ট হতে পারে, তোমার নিজের ক্যাটাগরিতেও অ্যালটমেন্ট হতে পারে বা ওপেন ক্যাটাগরিতেও অ্যালটমেন্ট হতে পারে, সেই নিয়ে কিছু চিন্তা করবে না, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। ব্যাস এরপর হচ্ছে আমরা যখন বাঁ দিকটাতে যাবো দেখতে পাবো এখানে পিএস সিট অ্যাকসেপ্টেন্স ফিস বলে একটা অপশন আছে। যখনই আমরা এখানটাতে ক্লিক করবো আমাদেরকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। দেখো 1000 টাকা পেমেন্ট করতে হবে। কাদেরকে পেমেন্ট করতে হবে? যদি তোমার কোনো একটা কলেজ অ্যালট হয় তবেই তোমাকে পেমেন্ট করতে হবে, আদারওয়াইজ তোমাকে পেমেন্ট করতে হবে না। যদি তোমার কোনো কলেজ অ্যালট না হয়, ওই যখন আমরা সিট অ্যালটমেন্ট রেজাল্টের এই সেকশনটাতে দেখলাম এইখানটাতে দেখার পর লিখে দেবে যে তোমার নিজের যে চয়েস ফিলিংটা করেছিলে সেই অ্যাকর্ডিং তুমি কোনো প্রকার কোনো কলেজ পাও না, তোমাকে সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে ভালো করে মন দিয়ে শুনে নাও। তোমার কিচ্ছু করতে হবে না, চুপচাপ বসে থাকো। যেটা সাজানো ছিল সেই সাজানোর উপর ভিত্তি করে তুমি সেকেন্ড রাউন্ডে অটোমেটিক চলে যাবে, তোমাকে আর নতুনভাবে সাজাতেও হবে না। আর এই 1000 টাকাটা এখন যে পেমেন্ট করছো এটা বারবার পেমেন্ট করতে হবে না, এটা একবারই পেমেন্ট করতে হবে। এটা রিফান্ডেবল। যদি তুমি কোনো একটা কলেজে ভর্তি হও সেই কলেজের ফিসের সাথে ক্যান্সেল হয়ে যাবে, বা তোমার এইটা যদি কলেজে ভর্তি না হয় এটাকে রিফান্ড নিয়ে নেওয়া যায়, ঠিক আছে। সেই প্রসেস আমি পরবর্তী সময় বলে দেবো, আমার সঙ্গে যুক্ত থাকো, সব কিছু ডিটেলস দিয়ে দেবো। তো আমি এখানে পে অনলাইনে ক্লিক করবো, পেমেন্টটা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল, আমাদের কাছে 1000 টাকার একটা ট্রানজাকশন অ্যামাউন্ট চলেছে, এই সাকসেসফুল হয়ে গেছে। তো মনে রাখবে এই সাকসেসফুল যে পেমেন্টটা তুমি করেছো এর কিন্তু রিসিপ্টটা তোমাদেরকে ভর্তির দিন নিয়ে যেতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে নিয়ে যাবে। নিচের দিকে গো ব্যাকটাতে আমরা ক্লিক করবো। দেখো যখনই ক্লিক করলাম আমাদের দেখো দুটো অপশন কমপ্লিট হয়ে গেছে, দুটো কমপ্লিট হয়ে গেছে। একটা এখনো পর্যন্ত কি আছে ইনকমপ্লিট আছে, কি বলছে যে ডাউনলোড প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, মানে তুমি এখনো পর্যন্ত প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করনি। বাঁ দিকে আসবো, দেখো ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটারটাতে নিউ লেখা চলে এসেছে। যখনই আমরা এটাতে ক্লিক করবো এখানে একটা অপশন পাবে ডাউনলোড প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, তোমরা এখানে ক্লিক করে পরে ডাউনলোড করে নেবে। সাজেশন থাকবে যে কোনো একটা সাইবার ক্যাফেতে যাও, এই পুরো প্রসেসটা কমপ্লিট করে পরে সাইবার ক্যাফে থেকে প্রচুর প্রিন্ট আউট বার করো, 2, 3, 4, 5টা প্রিন্ট আউট এই অ্যালটমেন্ট লেটারটা বের করে রাখো, নিজের কাছে রাখবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো বাঁ দিকে যখন আমরা যাবো একটা ইউনিক অ্যালোকেশন আইডি বলে একটা আইডি আছে। তোমরা সকলের জন্য এই অ্যালোকেশন আইডিটা ডিফারেন্ট হবে, তোমার জন্য আলাদা হবে, অন্য একজন ক্যান্ডিডেটের জন্য অন্য একজন হবে। এটা 6টা অক্ষরের একটা ইউনিক অ্যালোকেশন আইডি পাওয়া যায়। সকলে এটা মনে রাখবে, সবার জন্য এটা আলাদা হবে। যবে তুমি অ্যাডমিশন নিতে যাবে এই ইউনিক অ্যালোকেশন আইডিটা দিয়ে পরে তোমাকে এটা লক করতে হবে, তারপরে তুমি কলেজে ভর্তি হতে পারবে, আদারওয়াইজ ভর্তি হতে পারবে না। দেখো এরপর আমরা কোথায় যাবো, এই হোমে যাবো বা ড্যাশবোর্ডেও যেতে পারো। এই হোমে যখনই যাবো আমরা, তোমরা এই সাইডে
ভিউ অ্যান্ড ডাউনলোড লেটার্স বলে একটা অপশন পাবে, এই যে এইটা, বা ফিস পেমেন্ট ডিটেলস বলে একটা অপশন পাবে। যখন এই ভিউ অ্যান্ড ডাউনলোড লেটারের অপশনটাতে ক্লিক করবে তখন তোমরা অ্যালটমেন্ট লেটার বা আদার্স পরবর্তী সময় তো আরও তোমরা অনেক কিছু ডকুমেন্টস পাবে, যে ডকুমেন্টসগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবে। যেমন এখানে যদি আমি ক্লিক করি লক চয়েসের লেটার ডাউনলোড করতে পারবে, অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পারবে, আর ক্যান্ডিডেটের প্রোফাইল লেটারও ডাউনলোড করতে পারবে। তুমি এটা পরেও কাজে লাগবে। এটা যেমন একটা রাউন্ডের দেখতে পাচ্ছি, এটা পরবর্তী রাউন্ডের হবে। অ্যালটমেন্ট লেটারটা যেমন এটা আসছে, এই সিলেক্ট রাউন্ড নাম্বার, যেমন রাউন্ড নাম্বার 1 এর বদলে 2, 3 সবই আসবে, মোপ আপ রাউন্ডও আসবে। তো এটাকে মাথায় রাখবে, এখান থেকে পাওয়া যায় অ্যালটমেন্ট লেটারগুলো, যদি হারিয়ে যায় এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, এই ফিস পেমেন্ট ডিটেলসে যখনই আমরা যাবো, যে তুমি এখনো পর্যন্ত যা যা ফিস পেমেন্ট করেছো সব এখান থেকে দেখাবে। যেমন আমরা রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা ফিস পেমেন্ট করেছিলাম, আর আজকে কাউন্সিলিংয়ের চয়েস লক মানে আমরা যে অ্যালটমেন্ট পেলাম সেই অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করার জন্য 1000 টাকা পেমেন্ট করেছি। এইটার হচ্ছে এই যে পেমেন্ট রিসিপ্টটা, এটাকে ডাউনলোড করে পরে প্রিন্ট আউট বের করে পরে নিয়ে যেতে হয়। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা, এইখান থেকে হয়ে গেল। এরপর আমরা একটু যদি দেখে নিই যে আমাদের অ্যালটমেন্ট লেটারটা দেখতে কেমন হয়। এরকম হচ্ছে তোমাদের অ্যালটমেন্ট লেটার একটা পিডিএফ আকারে দেখতে হবে, যেখানে তুমি কোথায় অ্যালট হয়েছে সেটা লেখা থাকবে, এখানে তোমার কোথায় অ্যালটমেন্ট হয়েছে সেই জিনিসটা লেখা থাকবে, আর তার সাথে তুমি কি কোটা দিয়ে পরে পেয়েছো, কোন ক্যাটাগরিতে পেয়েছো, সব ডিটেলস এখানে লেখা থাকবে। এরকম একটা পিডিএফ থাকবে, সেই পিডিএফটাকে তোমাকে ডাউনলোড করে নিয়ে পরে প্রিন্ট আউট বের করে পরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমি আসি যে এই হচ্ছে অ্যালটমেন্ট আইডি, যেটা বললাম ইউনিক অ্যালোকেশন আইডি, যেটাকে সাথে করে নিয়ে যেতে হবে, প্রতিজনের আলাদা আলাদা হয়, এরকম একটা 6টা লেটার থাকবে, একটা নিয়ে যাবে। ঠিক আছে, আমি আগে বলে দিই যে এবছর কবে তোমাদেরকে কলেজে যেতে হবে, কি কি নিয়ে যেতে হবে, সব ডিটেলসটা আগে একটু বলে দিই। সবচেয়ে প্রথম কথা আমাদের হচ্ছে, দেখো ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়েছে আজকে। তোমাকে ফিস পেমেন্ট করে পরে কলেজে রিপোর্টিং ইনস্টিটিউট রিপোর্টিং করতে হবে। 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তোমার সময় আছে, অর্থাৎ 18 তারিখ পর্যন্ত তুমি যেতে পারবে কলেজে গিয়ে পরে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। কারা কারা ভেরিফিকেশন করাবে? যদি তোমার এই রাউন্ডে কোনো একটা কলেজে অ্যালটমেন্ট হয়েছে, খুব ভাইটাল পয়েন্ট শুনো, কোনো একটা যে কোনো কলেজে অ্যালটমেন্ট হয়েছে, তোমাকে অবশ্যই ওই কলেজে, ওই নির্দিষ্ট কলেজে, যেই কলেজটাতে অ্যালটমেন্ট হয়েছে ওই কলেজে গিয়ে পরে ভেরিফিকেশন কমপ্লিট করে আসতে হবে। ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সব বলবো, যদিও আমি সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাকে আশা করি সকলেই দেখেছো। সব লাগবে, তবু আজকে আমি আরেকবার বলে দেবো, মন দিয়ে শুনো। যদি তুমি ভেরিফিকেশনটা করাতে না যাও, তোমার কলেজে অ্যালটমেন্ট হয়েছে, সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, যেই ইচ্ছা কলেজ হতে পারে, যদি কোনোভাবে ভেরিফিকেশন না করাতে গেছো, তুমি আর ফার্দার কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবে। তোমার কোনো একটা সার্টিফিকেট তৈরি করা নেই, তুমি কিছু একটা পাচ্ছ না, যা ইচ্ছে থাকুক তুমি ওখানে উপস্থিত থাকবে, একবার গিয়ে পরে মুখটা দেখিয়ে আসবে, তাহলেও তোমাকে আরও টাইম এক্সটেন্ড করে দেবে, বলবে যে পরের রাউন্ডে এসে পরে ডকুমেন্টসগুলো শো করবে। তোমার সাপোজ তোমার একটা কোনো ডকুমেন্টস এখনো পর্যন্ত রেডি হয়নি, কোনো চিন্তার কিছু নেই, তুমি গিয়ে পরে ওখানে বলো, তুমি দেখা করে নাও, অন্তত এসো, ওখানে এবারে স্টেপ নেবে যা নেওয়ার নেবে। ঠিক আছে তো, কিন্তু ভেরিফিকেশনটা করতে যাওয়াটা মাস নয়, তো ফার্দার আর কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, এটা কিন্তু একদম স্ট্রিক্টলি বলা আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের পরে হচ্ছে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট 20 তারিখে বেরোবে, এগুলো আমরা পরবর্তী সময় আলোচনা করবো। সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য কী কী পদ্ধতি আছে, যারা কোনো প্রকার কোনো কলেজ পাওনি এই রাউন্ডে, তারা চুপচাপ বাড়িতে বসে থাকো, অটোমেটিক সেকেন্ড রাউন্ডে চলে যাবে। যারা ফার্স্ট রাউন্ডে এই রাউন্ডে একটা কলেজ পেয়েছো, তাদেরকে কি করতে হবে সেই ব্যাপারটা আগে ভালো করে শুনে নাও, তারপর তোমরা কিভাবে যাবে সেটা একটু দেখে নাও। সাপোজ ধরো তোমার র্যাঙ্ক হয়েছে 1000 র্যাঙ্ক হয়েছে, সেই 1000 র্যাঙ্কে তুমি চয়েস ফিলিং যে করেছিলে, সেই চয়েস ফিলিং অনুযায়ী তোমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, সাপোজ ধরো 6 নাম্বার কলেজটা অ্যালটমেন্ট হয়েছে, 1000 র্যাঙ্কের হিসাবে 6 নাম্বার কলেজটা তোমার অ্যালটমেন্ট হয়েছে। এরপর তুমি কি করবে? তুমি 6 নাম্বার কলেজ পেয়েছো, তোমাকে 2 ধরনের ফর্ম দেওয়া হবে, ইয়েস আপগ্রেডেশন ফর্ম আর নো আপগ্রেডেশন ফর্ম। এই বিষয়ে আমি একটু পরেই বলছি, কাদেরকে কোনটা করতে হবে আমি একটু পরেই বলছি, আর ফর্মগুলো কোথা থেকে পাবে, কিভাবে ফিল আপ করবে সব বলছি। যদি তোমার 6 নাম্বার কলেজে অ্যালটমেন্ট হয়েছে, বা 1 নাম্বার বাদ দিয়ে বাকি যে কোনো কলেজে অ্যালটমেন্ট হয়েছে, তুমি অবশ্যই কি করবে, ইয়েস আপগ্রেডেশন করবে, এটা আমার সাজেশন রইল। এরপর যদি তোমার ইয়েস আপগ্রেডেশন করো, এটার অর্থটা কি? অর্থ হচ্ছে যে তুমি 6 নাম্বার যে কলেজটাতে অ্যালটমেন্ট পেয়েছিলে, এই কলেজটা তোমার নামেই বরাদ্দ রইল, এই সিটটা তোমার নামেই থাকলে এই সিটের অন্য কারোর অধিকার নেই, প্রথম জিনিস এটা। যদি তুমি সেকেন্ড রাউন্ডে গিয়ে পরে নতুন কোনো কলেজ না পাও, তাহলে এই কলেজটাতেই তুমি চান্স পাবে। নতুন যদি কোনো কলেজ পাও, নতুন কলেজ মানে কি, উপরের দিকে যে কোনো কলেজ পাবে, নিচের দিকে কোনো কলেজে আসতে পারবে না। ইয়েস আপগ্রেডের হোসেন হচ্ছে মানে উপরের দিকে যে কোনো কলেজ পেতে পারো, 1 থেকে 5 এর মধ্যে যে কোনো কলেজে অ্যালটমেন্ট হতে পারে সেকেন্ড রাউন্ডে গিয়ে পরে। অবভিয়াসলি তুমি সাজিয়েছিলে সেইভাবে, যে যেগুলো ভালো কলেজ সেগুলোকে উপরে দিয়েছিলে, একটু মিডিয়ামগুলো নিয়ে, তারপর একদম লোগুলো নিচের দিকে দিয়েছিলে, বা যেগুলো তোমার যাওয়ার ইচ্ছা আছে সেগুলোকে একদম উপরে, তারপর এরকমভাবে সাজিয়েছিলে যেভাবে আমি বলেছিলাম, সেইভাবে যদি সাজিয়েছো, তোমার ইয়েস আপগ্রেডেশন করে আসবে। তুমি 1 নাম্বার বাদ দিয়ে যে কোনো চয়েস পেয়ে থাকো, তুমি ইয়েস আপগ্রেডেশন করে আসবে। যদি তুমি নতুন একটা কলেজে অ্যালটমেন্ট হয়ে যায়, সাপোজ ধরো আমার 4 নাম্বার কলেজটাতে অ্যালটমেন্ট হয়ে গেল এই সেকেন্ড রাউন্ডে গিয়ে পড়ে, তখন কি হবে, এই 6 নাম্বার কলেজের সিটটা ক্যান্সেল হয়ে যাবে, 4 নাম্বার কলেজেই তুমি ভর্তি হতে হবে।
এরপর এই 4 নাম্বার কলেজে যখন সেকেন্ড রাউন্ডে তুমি পাবে, সেই কলেজটাতে তোমার অ্যাডমিশন নিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি। যদি তুমি গভর্নমেন্ট কলেজ পাচ্ছ, সেকেন্ড রাউন্ডে গিয়ে পরে অ্যাডমিশন নিয়ে নেবে, বোকার মতন মপ আপ রাউন্ডে যাও না। কারণ মপ আপ রাউন্ড একটা খুবই রিস্কের রাউন্ড। মপ আপ রাউন্ডে তুমি পেতেও পারো, নাও পেতে পারো। মানে তুমি সেকেন্ড রাউন্ডে একটা সরকারি কলেজ পেয়েছো, তার মানে যে মপ আপ রাউন্ডে গিয়ে পরে পাবে, এটা কিন্তু একদম ভুল ধারণা। না পেতেও পারো। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করি, মপ আপ রাউন্ড অনেক রিস্কের রাউন্ড। সেকেন্ড রাউন্ডে যেই কলেজটা তুমি পাবে, জেনে রাখবে যে সেটা হচ্ছে তোমার র্যাঙ্কের সবচেয়ে সেরা কলেজ তুমি পেয়েছো। সেকেন্ড রাউন্ডে যে কলেজ পাবে, সেই কলেজে চোখ বন্ধ করে অ্যাডমিশন নিয়ে নেবে। আবার তুমি যদি সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নাও, তুমি কিন্তু আর ফার্দার কোনোভাবেই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। যদি তোমাকে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হয়, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে যেই কলেজ পাবে, সেই কলেজটাকে তোমাকে ছেড়ে দিতে হবে, তবে পরে তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। মানে তোমার হাতে আর কোনো কলেজ রইল না। ধরো সাপোজ মপ আপ রাউন্ডে গিয়ে পরে কোনো কলেজই পেলে না, তখন তুমি ফ্যাপে করে ঘুরে বেড়াবে। তাহলে এই জন্য বলছি, এটা রিস্কের রাউন্ড। সেকেন্ড রাউন্ডে যেই কলেজ পাবে, সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে। আচ্ছা, যদি কোনো ক্যান্ডিডেটের 1 নাম্বার চয়েসটাতেই অ্যালটমেন্ট হয়ে যায়, যেমন আজকে আমরা দেখলাম একটা ক্যান্ডিডেটের 1 নাম্বার চয়েসে অ্যালটমেন্ট হয়েছে, সে কি করবে? তাকে নো আপগ্রেডেশন করতে হবে। এই নো আপগ্রেডেশন আর কারা করবে? ধরো তোমার 6 নাম্বার কলেজটা অ্যালট হয়েছে, তোমার পছন্দ হয়ে গেছে 6 নাম্বার কলেজটা, তুমি ভেবেছো 6 নাম্বার কলেজে তুমি ভর্তি হয়ে যাবে, তবুও তুমি কি করবে? নো আপগ্রেডেশন করবে। আর যার 1 নাম্বার চয়েস অ্যালটমেন্ট হয়েছে, তাকে তো অ্যাডমিশনই নিয়ে নিতে হবে। কি করে? নো আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করবে, অ্যাডমিশন নিতে হবে। এই ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন ফর্ম কীরকম দেখতে হয় বা কোথা থেকে পাবে, সেই বিষয়ে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, তারপর আমি এটা কন্টিনিউ করছি। দেখো, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসার সাথে সাথে তোমরা যদি বাঁ দিকটাতে এই সেকশনটাতে দেখো, এখানে হচ্ছে ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন ফর্ম দেখতে পাবে। যদিও আমি এগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চিন্তার কিছু নেই, ঠিক আছে? আমি এগুলো দেখিয়ে দেবো। তো যদি আমরা ইয়েস আপগ্রেডেশনের ফর্মটাতে যাই, দেখতে পাবো যে এরকম একটা ফর্ম আছে, ঠিক আছে, যেটা হচ্ছে ইয়েস আপগ্রেডেশন বলে লেখা রয়েছে। দেখো, তো এইখানে কি কি করতে হবে? এখানে তোমার ডেটটা ফিল আপ করবে। ডেটটা তবেই ডেট দেবে যবে তুমি কলেজে ভেরিফিকেশন করাতে যাচ্ছ। দেখো, ইয়েস আপগ্রেডেশন লেখা আছে, নিচে অনেক কিছু লেখা আছে যে তুমি ইয়েস আপগ্রেডেশন করছো, এটা তুমি স্বীকার করছো। নিচের দিকে যদি চলে আসো, এখানে তোমার নিজের নেমটা ক্যাপিটালে লিখবে, ঠিক আছে? তো তোমার নিজের এখানে সিগনেচার একটা করবে, আর তোমার রোল নাম্বারটা এখানে লিখবে। এক্সামিনেশনে কি লিখবে? এএনএম জিএনএম 2024, এএনএম অ্যান্ড জিএনএম আর 2024। কোথা থেকে নামটা পাবে? এক্সামিনেশনের নামটা এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখো, এইখান থেকে লেখাটা পাবে যে এএনএম অ্যান্ড জিএনএম, বা এই যে এই এএনএম অ্যান্ড জিএনএম বলে লেখা আছে না 2024, এইটা লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় কোনটা লিখবে? এই যে এইটা দেখে নাও একটু, এই এএনএম আর অ্যান্ড জিএনএম 2024, এটা হচ্ছে এক্সামিনেশনের নেম তোমাদের, ঠিক আছে? তোমরা যে এক্সামটা দিচ্ছ আর কি, এরকমভাবেই এক্সামিনেশনের নেমটা লিখবে। আচ্ছা, নিচের দিকে দেখো, এখানে ডেট লিখতে বলেছে, আর বাকি হচ্ছে তোমার এইখানে হচ্ছে যে নিচের যে ডেট অ্যান্ড সিলটা রয়েছে, এটা হচ্ছে যারা ওই গভর্নমেন্ট অফিসাররা বসে থাকবে, তুমি যখন ভেরিফিকেশন করাতে যাবে তখন হচ্ছে তারা করে দেবে, ঠিক আছে? সিমিলার রয়েছে যদি তুমি নো আপগ্রেডেশনটাতে যাও, নো আপগ্রেডেশনটাও কিন্তু সেম টাইপেরই। এই দেখো, একদম সেম, শুধুমাত্র নো অপশন বা আপগ্রেডেশন লেখা থাকবে, আর কিছু নয়, বাদ বাকি সেম প্রসেস, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝে গেলে। এরপর খুব ভালো করে শুনো যে আমাদেরকে যে 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যেতে হবে, এইখানেও কিন্তু একটা রুলস রেগুলেশন আছে। একটা নোটিশ দিয়েছে যে তোমরা যেটা নর্মাল ডে হয়, অর্থাৎ নর্মাল ডেগুলোতে 10টা AM থেকে 4টা PM পর্যন্ত তুমি ভেরিফিকেশন করাতে যেতে পারবে বা অ্যাডমিশন নিতে যেতে পারবে। আর যেটা হচ্ছে তোমার স্যাটারডে রয়েছে, সেই স্যাটারডেতে 9টা থেকে 2টা PM পর্যন্ত তুমি ভেরিফিকেশন বা অ্যাডমিশন করতে পারবে, একটা নোটিশ রয়েছে। আর সানডেতে বা এনি গভর্নমেন্ট হলিডেজে এই সব কলেজ কিন্তু বন্ধ থাকবে। তার জন্য সবসময় টার্গেট কোন ডেটগুলোতে রাখবে? নর্মাল ডে সোম থেকে শুক্র পর্যন্ত রাখবে, সেই দিনগুলোতে 10টার থেকে 4টা পর্যন্তর মধ্যে যাবে। শনিবার দিন 9টার থেকে 2টার মধ্যে যাবে। আর রবিবার দিন বা যে কোনো গভর্নমেন্ট হলিডেজকে অ্যাভয়েড করবে, নয়তো কিন্তু সেই দিনে গিয়ে পর দেখবে যে কলেজ ওপেন নেই বা কাউন্সিলিং প্রক্রিয়া চলছে না, অ্যাডমিশন বা তোমাদের ভেরিফিকেশন চলছে না, তখন আবার ফিরে আসতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে। এরপর আমরা একটু দেখে নিই যে কী কী আমাদের ডকুমেন্টস লাগবে। সবচেয়ে প্রথম হচ্ছে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার আমরা পেয়ে গেলাম। কীভাবে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি, তাহলে এটা হয়ে গেল। র্যাঙ্ক কার্ড, তোমার যেটা র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ডটাকে তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। তোমার ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড আর ডেট অফ বার্থ সার্টিফিকেট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট সেটা নিয়ে যাবে। ক্লাস 12-এর মার্কশিট নিয়ে যেতে হবে। আন্ডারটেকিং ফর্ম কোথা থেকে পাবে? দেখো, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে যত কিছু ডকুমেন্টস আছে কীভাবে বানাবে, তো সেই ভিডিওটা ভালো করে দেখবে। ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর কমেন্টে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, সেই আন্ডারটেকিং ফর্মে তুমি ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? আর ইউনিক অ্যালটমেন্ট আইডি, এটা বললাম, সেইটা নিয়ে যেতে হবে। তোমার নিজের মোবাইল নাম্বারটা যেই ফোনে রাখা আছে, সেই মোবাইল নাম্বারটাকে নিয়ে যাবে, ইমেল আইডিটাকে নিয়ে যাবে, কারণ ওখানে ওটিপি আসবে। ওটিপি ভেরিফিকেশনের পরেই কিন্তু তোমার সব প্রসেসিং কমপ্লিট হবে, মানে অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হবে। আর তোমাকে মেডিকেল সার্টিফিকেটটাকে সাথে করে নিয়ে যেতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? যদি কোনোভাবে তৈরি করতে না পেরেছো, চিন্তার কিছু নেই, তবুও সাথে করে তুমি যাবে আর কি, ভেরিফিকেশনটা করে আসবে। এটার জন্য তোমাকে সময় দিয়ে দেবে, পরের রাউন্ডে তোমাকে সময় দেবে যে নিয়ে এসো, কিন্তু ভেরিফিকেশনটা একদম বাদ দেবে না, ওটা করাটা অত্যন্ত জরুরি।
ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। কীভাবে ডোমিসাইল সার্টিফিকেট বানাবে সেই ভিডিও আমি দেখিয়ে দিয়েছি, ওটা দেখে নেবে। আর এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু তাদের যে অরিজিনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেটাকে নিয়ে যেতে হবে। ইডাব্লিউএসদের জন্য কিন্তু ইডাব্লিউএসদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর ওবিসিদের জন্য, ওবিসি এ ওবিসি বিদের জন্য এনসিএল নিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে অনেক প্রবলেম দেখা গেছে এবছর, যে অনেক এনসিএল পাচ্ছ, অনেক এনসিএল পাচ্ছ না। যারা এনসিএল পাচ্ছ তারা হচ্ছে এনসিএলটাকে সাথে করে নিয়ে যাও। আর যারা এনসিএল পাচ্ছ না তারা একবার যেখানে তোমার মানে যে আধিকারিক থাকবে তাকে একবার রিকোয়েস্ট করবে যে আমরা ফর্ম ফিল আপ তো অনেকদিন আগে করেছিলাম, যখন এই রায়টা দেয়নি, তো আমাদেরকে একটু এই বছর দিয়ে দেন। যদি দিয়ে দেয় খুবই ভালো, আর না দিয়ে দিলে কি করবে সেই প্রসেসও বলছি। বা ইডাব্লিউএস সার্টিফিকেট কারোর এখনো পর্যন্ত তৈরি হয়নি, তারাও কি করবে। দেখো, তোমরা যখন ভেরিফিকেশন করাতে যাবে তখন তোমাদের কাছে একটা ভেরিফিকেশনের পর একটা প্রিন্ট আউট বের করার পর তোমাকে দেবে। যদি তুমি কোনো একটা ডকুমেন্ট শো করাতে না পারো তখন এরকমভাবে একটা লেখা দিয়ে দেয় যে অ্যালটমেন্ট সিট উইল বি ক্যান্সেল। খুব ভালো করে লক্ষ্য করে, অ্যালটমেন্ট সিট উইল বি ক্যান্সেল ডিউ টু ফলোয়িং রিজন ক্যাটাগরি ক্রাইটেরিয়া। যে কি, যে সে হচ্ছে তার ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে জেনারেল ইডাব্লিউএস থেকে জেনারেলে, অর্থাৎ সে জেনারেল ইডাব্লিউএস ছিল, তার ক্যাটাগরি চেঞ্জ হয়ে পরে জেনারেল হয়ে গেছে, কারণ সে ইডাব্লিউএস সার্টিফিকেট শো করতে পারেনি। তেমনি এখানে লেখা দেবে ক্যাটাগরি চেঞ্জ ফ্রম ওবিসি টু জেনারেল। অর্থাৎ তুমি যদি কোনোভাবে ওবিসি সার্টিফিকেটটা শো করতে না পেরেছো, তোমার ওই রাউন্ডের সিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই সিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তোমাকে যেই ক্যাটাগরি তোমার ওবিসি বা ইডাব্লিউএস, সেই ক্যাটাগরি থেকে শিফট করে পরে জেনারেলে কনভার্ট করে দেবে। এই যে ইডাব্লিউএস সার্টিফিকেট ইজ নট অ্যাভেলেবেল, সো দ্য ক্যান্ডিডেট ক্যাটাগরি ইজ চেঞ্জ টু জেনারেল ফ্রম ইডাব্লিউএস। তাহলে তোমার যদি কোনোভাবেই সার্টিফিকেট শো করতে না পারো, তোমার এরকমভাবে তোমার কিন্তু তোমার ক্যাটাগরিটা চেঞ্জ করে পরে জেনারেলে কনভার্ট করে দেবে। সেকেন্ড রাউন্ডে তোমাকে কিন্তু আর নতুনভাবে কোনো কিছু চয়েস ফিলিং করতে হবে না। যেইগুলো চয়েস ফিলিং করা ছিল সেইগুলোর উপরেই তোমার একটা নতুনভাবে রাউন্ড হবে। সেকেন্ড রাউন্ডে তুমি যদি কোনো কলেজ পাও তাহলে সেই কলেজে গিয়ে পরে অ্যাডমিশন তুমি নেবে। এইটাকে সাথে করে নিয়ে যাবে, কারণ আমরা দিয়ে দেবো এইটাকে শো করলেই বা এটা দিয়ে দেবে তারা আর কি, ঠিক আছে, চিন্তার কিছু নেই। আর তার সাথে তোমার পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে পিডাব্লিউডি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এই কটা জিনিস তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আশা করি সব জিনিসটা বোঝাতে পারলাম যে কী কী সাথে করে নিয়ে যাবে। সব কিছু যত যত ডকুমেন্টস আমি বললাম সব কিছুর অরিজিনাল নিয়ে যাবে, আর দুটো করে জেরক্স কপি নিয়ে যাবে সব কিছু, ঠিক আছে। নিজের পাসপোর্ট সাইজ ছবি আর সব কিছু নিয়ে যাবে, যাবতীয় যত কিছু ডকুমেন্টস আছে দুটো করে জেরক্স কপি নিয়ে যাবে, আর অরিজিনালগুলোকে সাথে করে নিয়ে যাবে সব কিছু, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা দেখে পরে অনেকটা হেল্প পেয়েছো। যদি কিছু অসুবিধা থাকে আমাকে একটু কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।